আইপিএলে এখন রিভেঞ্জ উইক চলছে, মানে বদলা নেওয়ার সপ্তাহ। তো দিল্লি আর লখনৌ যখন আইপিএলের ফার্স্ট লেগের আর কি ম্যাচে মুখোমুখি হয়েছিল পরস্পরে, তো মনেই হচ্ছিল ম্যাচটা একসময় লখনৌ খুব ইজিলি জিতে যাবে। কিন্তু ম্যাচের মাঝপথ থেকে দিল্লি একটা অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে একেবারে লাস্ট ওভারের থ্রিলারে লখনৌকে ম্যাচটা হারিয়ে দিয়েছিল মাত্র 1 উইকেটের ব্যবধানে। তো এই দুই দল আবার যখন পরস্পরের মুখোমুখি হলো এই আইপিএলের সেকেন্ড রাউন্ডের ম্যাচে, এবার আবার লখনৌ তাদের ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছিল। তো এলএসজির সামনে খুব ভালো একটা চান্স ছিল, মানে এই ম্যাচে দিল্লিকে হারিয়ে ওই আগের ম্যাচে হারার ওই মধুর প্রতিশোধ নেবার। তো সেই অনুযায়ী কিন্তু লখনৌ মানে বেশ ভালোভাবে শুরু করেও কিন্তু সেই খেইটা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে না পারার জন্যই দিল্লির কাছে আবারও এদিন নিজেদের ঘরের মাঠে তাদের হেরে যেতে হলো। তো এই লখনৌ আর দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো আকসার প্যাটেল টস জিতে স্বাগতিক লখনৌকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো লখনৌর ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তাদের দুই ওপেনার এইডেন মার্করম আর মিচেল মার্শ অ্যাজ ইউজুয়াল তারা একবারে ফ্লাইং স্টার্ট করে দিলেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে তারা তুলে ফেলে 54টা রান। তো ওই জায়গায় অন্যদিন এইডেন মার্করম অ্যাঙ্করিং রোল প্লে করলো, এদিন তাকে দেখলাম মানে ওই মানে অ্যাটাক করার মূল কাজটা তিনিই করছিলেন। অপরদিকে মিচেল মার্শকে কিছুটা আর কি অ্যাঙ্করিং রোল প্লে করতে দেখা গেল। কিন্তু এরপর এই ওপেনিং জুটিতেই উঠে যায় 87টা রান ওই প্রথম 10 ওভারের মধ্যেই। কিন্তু ওই 10 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই জায়গায় আর কি মানে প্রথমে আর কি ফিরে যান এইডেন মার্করম। তিনি চমৎকার একটা ইনিংস খেলেছিলেন 52 রানের। তো এর আগে এইডেন মার্করম একটা চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই 8ম ওভারে, কিন্তু তার ওই মানে ক্যাচের খুব কঠিন চান্সটা লং অন থেকে অনেকটা দৌড়ে এসে মিচেল স্টার্ক শেষ পর্যন্ত গ্র্যাব করতে পারেননি। তো যাই হোক ওই সুযোগটাকে কাজে লাগিয়ে মানে এইডেন মার্করম নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন। তো ওই 52 রান করে তাকে ওই দিন আর কি প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। তো ওই জায়গায় তাকে দুষ্মন্ত চামিরা ফিরিয়েছিলেন। তো এরপর বলতে গেলে নিকোলাস পুরান, যিনি আরেক মানে আর কি দারুণ টাচে রয়েছেন ব্যাটার, তো তিনি কিন্তু এসেই মানে কুলদীপ যাদবকে মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারই মানে পরপর 2 বলে 2টা চমৎকার সুইপে কিন্তু বাউন্ডারি মেরে একটা বেশ ভালো স্টার্ট করেছিলেন। কিন্তু এই নিকোলাস পুরানের ওই আর কি ভালো স্টার্টটা খুব বেশিক্ষণ স্থায়িত্ব হলো না। তার ঠিক পরের ওভারে মিচেল স্টার্ক অ্যাটাকে এসে তার একটা চেঞ্জ অফ পেসের ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে ওই জায়গায় পুল করতে গিয়ে ওই নিকোলাস পুরান পুরোপুরি আর কি প্লেড অন হয়ে যান। তো মাত্র 9 রান করেই কিন্তু তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আর এরপর ওই ইনিংসের 14 নম্বর ওভারে মুকেশ কুমার এসে জোড়া ব্রেক থ্রু দেন। প্রথমে তিনি ফেরান ওই আর কি মানে এদিন লখনৌ সুপার জায়ান্টস আর কি আব্দুল সামাদকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে 4 নম্বরে পাঠিয়েছিল। তো তাকে প্রথমে কট অ্যান্ড বল করে ফেরান। আর এর ঠিক 3 বল পর ওই আরেক সেট হয়ে যাওয়া ওপেনার ওই মিচেল মার্শকে একটা চমৎকার ইনসুইঙ্গিং ইয়র্কারে ফেরান এই মানে মুকেশ কুমার। তো 110 রানে কিন্তু লখনৌ স্কোরটা হয়ে যায় 4 উইকেট। তো এরপর পঞ্চম উইকেটে ওই ইম্প্যাক্ট সাব হিসেবে আসা আয়ুষ বাদনি আর ডেভিড মিলারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 49 রানে। তো এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মানে লখনৌ ওই যে আর কি তাদের একটু ব্যাটিং বিপর্যয়টা হয়েছিল, একটু বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিলো, ওইটা সামলে মোটামুটি তারা একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছায়। 150+ রানের গন্ডিটা ওই জায়গায় টপ গেল। ওই একদম মানে তাদের ইনিংসের লাস্ট ওভারে মুকেশ কুমার আবার ফিরিয়ে দেন ওই আয়ুষ বাদনীকে। তিনি একটা গ্ল্যামারাস শট খেলতে গিয়ে মানে ওই জায়গায় আর কি বোল্ড হয়ে যান। আর এরপর ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ঋষভ পান্ত বলতে গেলে ওই তার ওই চিরাচরিত রিভার্স স্কুপ করতে গিয়ে তিনি ওই জায়গায় আর কি প্লেড অন হয়ে যান। তো যার ফলে লখনৌ মানে এত ভালোভাবে শুরু করে প্রথম 10 ওভারের মধ্যে তাদের ওপেনিং জুটিতে 87 রান উঠে যাওয়ার পরও তারা তাদের ইনিংসটাকে শেষ করলো 6 উইকেটে 159 এই অবস্থায়। তো 160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে দিল্লির শুরুটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল বলা চলে। তাদের দুই ওপেনার অভিষেক পোরেল আর ওই করুণ নায়ার একটা চমৎকার শুরু করে দিয়েছিল ওই জায়গায়। তো এই জায়গায় মানে প্রথমে বলবো মানে তাদের ইনিংসের একদম ফার্স্ট ডেলিভারিতেই অভিষেক পোরেল কিন্তু একটা ক্যাচের সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন। মানে একটু আর কি চান্সটা মানে ডিফিকাল্ট ছিল, কারণ সামনের দিকে ডাইভ দিয়ে যেহেতু আর কি ধরতে হতো। কিন্তু মানে ওই চান্সটা আমি মনে করি কাজে লাগাতে পারলে এই ম্যাচের ফলাফলটা হয়তো অন্যরকম হলেও হতে পারতো, কারণ ওই অভিষেক পোরেলই কিন্তু পরবর্তীতে 51 রান করে আর পরবর্তীতে একটা আর কি খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে মানে বলতে পারেন দিল্লির জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন। এরপর করুণ নায়ার তিনি কিন্তু বেশ দারুণ একটা স্টার্ট পেয়ে গেছিলেন। প্রথম 2 বলে আর কি তিনি চমৎকার 2টো বাউন্ডারি মেরে দিয়েছিলেন। এরপর এইডেন মার্করামকে একটা চমৎকার আর কি স্লক সুইপে তিনি একবারে লং অন ক্লিয়ার করে ছক্কা মেরেছিলেন। কিন্তু এরপর করুণ নায়ারকে বলবো খুবই আনলাকি তিনি ওই একটা আর কি মানে ওই এইডেন মার্করামের একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় তার শরীরের ডিফ্লেকশন হয়ে তিনি বোল্ড হয়ে যান। নাহলে কিন্তু করুণ নায়ারের থেকে এদিন একটা বড় ইনিংস এক্সপেক্টেড আর কি ছিলই বলতে পারেন। তো 36 রানের প্রথম উইকেট হারিয়ে দিল্লি। এরপর কিন্তু ওই তাদের ক্রিজে আসেন ওই KL রাহুল। তো KL রাহুল আর এই অভিষেক পোরেলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে এই জায়গায় 69 রানের। তো অভিষেক পোরেল আমি আগেই বললাম তিনি ওই মানে চমৎকার একটা ইনিংস খেলে গেছেন 51 রানের। তো প্রথম পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে এই দুই ব্যাটারের হাত ধরে ওই জায়গায় দিল্লি তুলে ফেলে 51 রান। 10 ওভার শেষেও তাদের স্কোরটা থাকে 1 উইকেটে 80। এরপর অভিষেক পোরেল ওই জায়গায় আর কি মানে দিল্লি স্কোরটা ওই 100 পেরোনোর পরপরই তিনি মানে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন। তো এরপর ওই এইডেন মার্করামকে একটা ওই ফ্ল্যাটার টাইপের ডেলিভারিতে তিনি ওই আর কি ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে ডেভিড মিলারের কাছে ধরা পড়ে যান। তো যার ফলে 51 রান করেই পোরেলকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপর ক্রিজে আসেন আকসার প্যাটেল, তিনি এদিনও নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে 4 নম্বরে তুলে এনেছিলেন। তো আকসার প্যাটেল আর KL রাহুলের মধ্যে এরপর এই জায়গায় একটা পার্টনারশিপ গড়ে ওঠে 56 রানের। এই জুটিটাই আর কি বলতে গেলে ওই দিল্লিকে ওই ম্যাচ মানে জয়ের ওই লাইনটা পুরোপুরি ক্রস করিয়ে দেয়।
KL রাহুল একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন তার পুরনো দল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, যে দলকে তিনি লাস্ট 3 বছর ধরে নেতৃত্ব দিয়েছিলেন। তো তিনি 42 বলে 57 রানের একটা মানে বলতে পারেন সিচুয়েশন ওয়াইজ পুরো একবারে দুর্ধর্ষ একটা ইনিংস ডেলিভার করেছেন। অপরদিকে আকসার প্যাটেল তিনিও 20 বলে 34 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলে ওই জায়গায় বলতে পারেন 13 বল বাকি থাকতে মানে 2 ওভার 1 বল আর কি হাতে রেখেই মানে দিল্লি এই ম্যাচটা লখনৌকে হারিয়ে দেয় ওই 8 উইকেটের ব্যবধানে। KL রাহুল লাস্ট বলে একটা দারুণ ছক্কা মেরে ওই জায়গায় মানে ইনিংসের সমাপ্তি ঘটান বলতেই পারেন। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই লখনৌ আর দিল্লি ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন। আপনারা বলতে পারেন ওই মানে লখনৌয়ের আর কি ওপেনিং জুটিতে 87 রান উঠে যাওয়ার পরপরই তখন ওই জায়গায় মানে তারপর ওই তাদের যে একটা মানে ছোটো মতো যে ব্যাটিং কোল্যাপসটা হলো, মানে 87-তে আর কি মানে বিনা উইকেটে ছিল একটা সময় তাদের স্কোরটা, সেখান থেকে হয়ে গেল তাদের স্কোরটা ওই 4 উইকেটে 110। এই মাঝের 23 রানের মধ্যে তারা যে 4টা উইকেট খুইয়ে ফেললো, এটা কিন্তু ডেফিনেটলি তাদেরকে অনেকটা ধাক্কা দিয়েছিল মানে কি ওই মানে অত ভালো একটা ওপেনিং জুটি হয়ে যাওয়ার পরেও। এটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই আমি বললাম 10 ওভারে 87 রান হয়ে যাওয়ার পর তার পরবর্তী 5 ওভারে কিন্তু LSG মানে তাদের রানটাকে একেবারেই অ্যাক্সিলারেট করতে পারেনি, পার্টিকুলারলি ওই 11 থেকে 15 এই মিড ফেজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারটায় 5 ওভারে তারা তুলতে পেরেছিল মোটে 31 রান। এটাও কিন্তু ডেফিনেটলি তাদের স্কোর কার্ডে বড় রান জমা করতে দেয়নি, তো এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন লখনৌয়ের ইনিংসের যদি লাস্ট 5 বা 6 ওভারের দিকে তাকান, যে সময় আর কি ফ্লারিশ করাটা খুব প্রয়োজন পড়ে, একেবারে অ্যাক্সিলারেট করে বলতে পারেন প্রতিপক্ষের উপর একেবারে মানে মানে অনেক বড় একটা রানের বোঝা চাপিয়ে দেওয়ার মানে যেটাই আর কি মোক্ষম সুযোগ, সেইটা তারা কিন্তু একেবারেই কাজে লাগাতে পারেনি। লাস্ট 6 ওভারে তারা তুলতে পেরেছিল মোটে 49 রান, লাস্ট 5 ওভারের হিসাব করলে চলে আসবে মাত্র 41 রান। এইটা ডেফিনেটলি মডার্ন ডে T20 ক্রিকেটের সাথে একেবারেই যায় না, যখন আপনার ওপেনিং জুটিতে প্রথম 10 ওভারের মধ্যে 87 রান উঠে গেছিলো তারপরে। এটাও ডেফিনেটলি মানে তাদের ডেথ ওভার্সে আর কি মানে বেশি রান তুলতে না পারাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই 36-1 হয়ে যাওয়ার পরও ওই সেকেন্ড উইকেটে দিল্লির যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 69 রানের ওই অভিষেক পোরেল আর KL রাহুলের মধ্যে, এই পার্টনারশিপটাই তো বলতে গেলে দিল্লির জয়ের প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল। এই জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা KL রাহুলের 57 রানের ইনিংস আর ওই অভিষেক পোরেলের 51 রানের আর কি ইনিংসটার কথাও আপনি আলাদা করে টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন ওই 105-এ 2 হয়ে যাওয়ার পর থার্ড উইকেটে ওই মানে আকসার প্যাটেল আর KL রাহুলের মধ্যে আবার যে 56 রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো, যেটার উপর ভর করে দিল্লি এই ম্যাচে তাদের জয়টা পুরোপুরি সুনিশ্চিত করে ফেললো, এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে লখনৌয়ের ইনিংসের 14 নম্বর ওভারটা। যে পার্টিকুলার ওভারটায় মুকেশ কুমার বল করতে এসে তিনি জোড়া ব্রেক থ্রু দিয়েছিলেন ওই আব্দুল সামাদ, যিনি কিনা আর কি মানে খুব মানে যে কোনো সময় ডেঞ্জারাস হয়ে উঠতে পারতেন, তাকে প্রথমে আর কি কট অ্যান্ড বল করে ফেরান তিনি। আর তার ঠিক 3 বল পরেই ওই ওভারের লাস্ট ডেলিভারিতে তিনি আরেক মানে দুরন্ত ছন্দে থাকা ব্যাটার মিচেল মার্শকে একটা চমৎকার ইয়র্কারে কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন, রিভার্স সুইং হয়েছিল বলটা কিছুটা। তো ওই ওভারটায় যে তিনি দুইটা উইকেট তুলে লখনৌকে যে আর কি জোড়া ব্রেক থ্রু দিলেন, ওইখানেই বলতে গেলে লখনৌ কিন্তু মানে ম্যাচ থেকে অনেকটা আর কি ছিটকে গেছিলো বা মানসিকভাবে তারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল, যে কারণে ইনিংসের শেষ 5 বা 6 ওভারে আমি যেটার কথা একটু আগেই বলছিলাম যে ফ্লারিশটা করার প্রয়োজন ছিল, যে ঝড়টা তোলার কথা ছিল, সেটা কিন্তু তারা একেবারেই করতে পারেনি। ওই মিচেল মার্শ কিংবা আব্দুল সামাদের মধ্যে একজন ব্যাটারও যদি থাকতেন শেষ 5 বা 6 ওভার, তাহলে কিন্তু লখনৌ তাদের স্কোর কার্ডে আরও 20টা রান যোগ বেশি করতে পারতো বলে আমি মনে করি। তো সেই কারণেই ওই তাদের ইনিংসের 14 নম্বর ওভারে মুকেশ কুমার এসে যে জোড়া ব্রেক থ্রু দিলেন, ওই ওভারটাই এই লখনৌ আর দিল্লি ম্যাচের আমার কাছে আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।